সবাইকে ওয়েলকাম আমাদের ইজি টু লার্নিং এর পক্ষ থেকে। তো আজকে দেখতে পাচ্ছিস আমরা একটা নতুন সেশনকে স্টার্ট করতে যাচ্ছি। যে সেশনটা হচ্ছে টেস্ট পেপারের সলিউশন। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে দেখ, আমরা ফিজিক্সের, কেমিস্ট্রির বা ম্যাথামেটিক্সের সমস্ত সাবজেক্টগুলোরই আমরা ডব্লিউবিটিএ বা এবিটিএ টেস্ট পেপার থেকে কিছু কিছু সিলেক্টিভ কোয়েশ্চেনকে আমরা নিয়ে নিচ্ছি। অর্থাৎ সেশন ওয়াইজ বলতে আমি তোদেরকে বোঝাতে চাইছি যে ধর যেমন আমাদের কাছে আজকে যেটা আছে ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টের কোয়েশ্চেনটা, তোরা দেখলেই দেখতে পাবি যে সেটা তোর এবিটিএর বা ডব্লিউবিটিএর সেটেতে কোনো একটা থেকে নেওয়া আছে। সেই কোয়েশ্চেনগুলোকে নিয়ে তার মধ্যে যে এমসিকিউগুলো এসছে সেই এমসিকিউগুলোকে আমরা একে একে ডিসকাশন করে দেব, এবং যে সমস্ত নিউমেরিক্যালসগুলো পরীক্ষায় এসছে সেগুলোকেও আমরা একে একে ডিসকাস করে দেব। দেখ, ব্রড কোয়েশ্চেন নিয়ে আমার ডিসকাশনের দরকার নেই বলেই আমি মনে করি, কেননা তোরা সামনেই পরীক্ষা দিতে যাচ্ছিস। সেই পরীক্ষাতে তোদের মোটামুটি আশা করব প্রিপারেশান ভালো আছে, এবং তোদের যে সমস্ত কোয়েশ্চেনগুলো এসছে সেগুলো তোরা বই থেকে খুঁজে নিয়ে দাগিয়ে নিয়ে তোরা করতে পারবি। কিন্তু তোদের মেন যে সমস্যা থাকে সেটা হচ্ছে নিউমেরিক্যালস ফিজিক্সের, এবং যে সমস্যা থাকে সেটা হচ্ছে এমসিকিউ। আমরা সবাই জানি আমাদের পরীক্ষাতে 14খানা এমসিকিউ আছে। সেই 14টা এমসিকিউ এর জন্য আমাদের অনেক সময়তেই দেখেছি যে আমাদের বন্ধুদের সাহায্য নেওয়ার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হয়, মানে আমরা যেটাকে হল ম্যানেজ বলে থাকি, বা পাশে কে কখন আমাদের আওয়াজ করবে সেই অনুযায়ী আমাদের প্রস্তুত থাকতে হয়। কিন্তু সেই সবের কথা না ভেবে আমরা যদি টেস্ট পেপারের মোটামুটি গোটা 15 থেকে 20টা এমসিকিউ এর সেট সলভ করে ফেলতে পারি, আশা করব যে তোদের কনফিডেন্স একটু হলেও বুস্ট করে যাবে, এবং আশা করব সেই 14টা এমসিকিউ এর যে সিরিজ আছে, মানে 14টা যে এমসিকিউ আসছে তোদের পরীক্ষাতে, বোর্ডের পরীক্ষাতে, তার মধ্যে তোরা 7টা থেকে 10টা কোয়েশ্চেন খুব ভালোভাবে করে চলে আসতে পারবি। সেই কথা মাথায় রেখেই আমরা কিন্তু এই আজকের নতুন সেশন স্টার্ট করছি, যেটা হচ্ছে কি ইজি টু লার্নিং স্কুলের পক্ষ থেকে তোদের যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দেখ ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টের কোয়েশ্চেনটার এমসিকিউ এবং নিউমেরিক্যালসগুলো সলিউশন নিয়ে আসা হয়েছে। ওকে, তো সেই সমস্ত কথা মাথায় রেখেই চল আমরা আমাদের কাজকে এখন স্টার্ট করব। ওকে, তো দেখ তাহলে আমাদের যেটার কথা হলো ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন, এবং সেখানে সমস্ত এমসিকিউগুলো এবং নিউমেরিক্যালসগুলোকে কিন্তু আমরা সলভ করে দেব। তো চল আর দেরি না করে, কথা না বাড়িয়ে কাজের কথায়। তো দেখ, প্রথম আমরা এখানটাতে যে কোয়েশ্চেন দেখতে পাচ্ছি পরীক্ষাতে এসছে, ওকে মার্কার, ওকে। তো দেখ এখানে বলা আছে কি বায়ুতে 1 মিটার ব্যবধানে রাখা প্রতিটি 1 মাইক্রোকুলম আধানের দুটি সমান ধনাত্মক আধানের স্থিতিশক্তি কত। ওকে, এবার তো দেখ আমাদের দুটো ইলেকট্রিক চার্জ আছে, তার জন্য আমাদের পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি বের করতে বলেছে। আমরা সবাই জানি দেখ পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির ফর্মুলা কতখানি হয় না, তার জন্য আমরা সবাই শিখেছি কত, দেখ ভি ইকুয়াল টু কে কিউ1 কিউ2 বাই আর, রাইট। এবার দেখ আমাদের সবাই এর মধ্যে এখানেতে কোয়েশ্চেনে কি বলে দেওয়া আছে, কে তার ভ্যালু আমরা সবাই জানি কত হয় 9 × 10⁹। কিউ1 কিউ2 দুটোরই ভ্যালু কত দেওয়া আছে, দেখ 1 মাইক্রোকুলম। তাহলে 1 মাইক্রোকুলম মানে তার দুটোই 10⁻⁻6 করে এখানটাতে বসবে, ডিভাইডেড বাই তাদের ডিস্টেন্স কত আছে 1। তাহলে দেখ এখান থেকে আমরা যে ভ্যালুটা পেয়ে যাব সেই ভ্যালুটা চলে আসছে কত, দেখ তো 9 × 9 আর এখানে আছে 12, তাহলে এখান থেকে পাচ্ছি কত 10⁻³ তাহলে এত জুল, কেননা সমস্ত ক্যালকুলেশন আমরা এসআই ইউনিটে করেছি। তো নিশ্চয়ই তাহলে তোরা বুঝতে পারছিস এটার অ্যান্সার কোনটা চলে আসবে না, দেখ অপশান 1টা তোর এর অ্যান্সার হিসাবে আমরা দেখে নেব। হলো, তো চল এই হলো গিয়ে আমাদের প্রথম এমসিকিউ। পরের এমসিকিউতে আমরা চলি। এখানেতে দেখ কোয়েশ্চেনেতে আমাদেরকে কি বের করতে দিয়েছে বা কি বলে দিয়েছে, দেখ কোয়েশ্চেনটাতে আমাদেরকে বলে দিয়েছে যে বি অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি তার মাত্রা কত, অর্থাৎ তার ডাইমেনশন কত। তো দেখ আমাদের বি এর ডাইমেনশন বের করার জন্য আমাদের সাধারণত যে ফর্মুলাটাকে ব্যবহার করি সেটা হচ্ছে কি ফোর্স ইকুয়াল টু বিআইএল। ওকে, এটা কি
এটা হচ্ছে কোনো তড়িৎবাহী তারের ওপরেতে কতখানি ফোর্স কাজ করে যদি আমরা সেটাকে কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে দিই। তো সেই কথা অনুযায়ী এই ফর্মুলা থেকে আমরা কি করি না ডাইমেনশনটা বের করি। তো ডাইমেনশন কত আসবে দেখ, এফ বাই আই ইন্টু এল, রাইট। তো দেখ ফোর্সের ডাইমেনশন আমরা সবাই শিখেছি এম এল টি টু দি পাওয়ার -2। কারেন্টের ডাইমেনশন আই লিখে রাখছি, লেন্থ তাকে এডি লিখে রাখি। তাহলে দেখ এটা আমাদের করলে কত চলে আসছে দেখ, এম এল টু দি পাওয়ার 0 আই টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে দেখ না তার অপশান কোথায় আছে, 2 এর দাগে তাতে সেই অপশানটা দিয়ে দেওয়া আছে। তাহলে এটার সঠিক অ্যান্সার হয়ে গেল কোনটা না এই কোয়েশ্চেনটা হলো। পরের কোয়েশ্চেনে তাই এখানে কি বলা হয়েছে দেখ, একটি পরিবাহীর ভিআই লেখচিত্র ভি অক্ষের সাথে থিটা কোণ করে আই পরিবাহীর রোধ কত হবে। ওকে, তাহলে দেখ আমাদের এখান থেকে বলছে কি ভিআই লেখচিত্র, এই ভি এই আই, তাই তো আমরা সবাই কি শিখেছি ভি ইকুয়াল টু আই আর, ওহমের সূত্র। তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো দেখ, তার যে গ্রাফ অর্থাৎ ভি ভার্সেস আই গ্রাফ, সেই গ্রাফটা কীরকম হবে না এই একটা স্ট্রেট লাইন হবে। কোয়েশ্চেনে কি বলা আছে, এই লেখচিত্র ভি অক্ষের সাথে থিটা কোণ করে, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কতখানি থিটা। তাহলে দেখ আমাদের এখান থেকে গ্রাফের মধ্যে এই অ্যাঙ্গেলটা কত আসবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দেখ এই যে গ্রাফ সেই গ্রাফের নতি বা সেই গ্রাফটার স্লোপের কথা যদি আমরা আলোচনা করি তার ভ্যালু কতখানি আসবে দেখ তো, tan 90 ডিগ্রি মাইনাস থিটা। tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা সবাই কত শিখেছি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা শিখেছি কত cot থিটা। ওকে, তাহলে এই যে গ্রাফটা আছে এই গ্রাফটার ক্ষেত্রে আমাদের যে রোধ যেটা বের করতে পেরেছে, অর্থাৎ দেখ এখান থেকে আমরা পাচ্ছি কি y ইকুয়াল টু mx। তাহলে দেখ এখান থেকে তার যে স্লোপটা সেই স্লোপটাই আমাদের কাকে দেবে, সেই স্লোপটাই দেবে রোধকে। তাহলে এখানেতে যে রোধ হবে সেই রোধের মান কত আসা উচিত, সেই রোধের মান আসা উচিত আমাদের cot থিটা, তাই তো। কিন্তু দেখ এখানটাতে আমাদের কোনো অপশান সেরকমভাবে দেওয়া নেই, প্রবাবলি এখান থেকে অপশানটা কোথাও না কোথাও আমাদের টাইপিং মিস্টেক ছিল, হয় এই অপশানটা হবে, এটাকে আমাদের হয়তো কট করে নিতে হবে, বা এখানে যেটা কট স্কোয়ার দিয়েছে সেটা হয়তো স্কোয়ার থাকবে না, সেটা আমি শিওর নই, কোয়েশ্চেনেতে এরকম আছে, কিন্তু তোদেরকে ক্যালকুলেশন করে আমি দেখিয়ে দিলাম সেটাকে কীরকমভাবে তোদেরকে ডিল করতে হচ্ছে, রাইট। আচ্ছা, পরের কোয়েশ্চেনেতে পরের কোয়েশ্চেনটা কি বলা আছে দেখ, একটি পারদ বিন্দুর বিভব 90 ভোল্ট। ওকে, এটিকে ভেঙে 27টি সদৃশ বিন্দুতে পরিণত করা হলো। ওকে, প্রতিটি বিন্দুর বিভব কত আসবে। তাহলে দেখ এটা কিন্তু তোদের পরীক্ষাতে নিউমেরিক্যালস হিসাবেতেও আসতে পারে, রাইট। তো সেটা কীরকমভাবেই আসুক না কেন, এখন এই সেটেতে অর্থাৎ ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট এটা কোয়েশ্চেন হিসাবে এমসিকিউ কোয়েশ্চেন হিসাবে এসছে, তো আমরা সলভ করছি, দ্যাটস ওকে। কিন্তু কথা আসছে কি দেখ, এটাকে আমাদের তাহলে ক্যালকুলেশন করতে গেলে কিরম করব। প্রথম কথা দেখ, আমরা সবাই জানি কি কিউ ইকুয়াল টু কত হয় না সি ইন্টু ফি, তাই তো। আবার সি ইকুয়াল টু আমরা কত শিখেছি দেখ, 4 পাই এপসাইলন নট ইন্টু আর ইন্টু ফি, রাইট। এই গেল কি আমাদের নর্মাল ফর্মুলা। এবারেতে দেখ আমাদের যদি তাহলেতে পোটেনশিয়ালের কথা বলে, সেই পোটেনশিয়ালের ভ্যালু কত চলে আসবে না, পোটেনশিয়ালের ভ্যালু চলে আসবে দেখ কিউ বাই 4 পাই এপসাইলন নট আর, হলো। তাহলে এটা হয়ে গেল চার্জ এবং পোটেনশিয়ালের মধ্যে সম্পর্ক। এবারেতে দেখ বলেছে কি ড্রপটাকে ভেঙে তোর 27টা সদৃশ বিন্দুতে পরিণত করেছে। তাহলে ধরে নে তোরা যে ইনিশিয়াল যে রেডিয়াস ছিল সেটা ধরে নে তোদের ক্যাপিটাল আর, তাকে যখন আমি ভেঙে দিয়েছি, ভেঙে ছোট ছোট করে দিয়েছি, তখন তার যা রেডিয়াস হয়েছে
সেই রেডিয়াসের ভ্যালু কত এসছে দেখ তো, ধরে নে সেটা এসছে স্মল আর। তাহলে দেখ প্রারম্ভিক সময়তে তার ভলিউম কত ছিল, ধরে নিচ্ছি সেগুলো কি ছিল স্ফেরিক্যাল, তাহলে সেটা আসবে কত 4/3 পাই আর কিউব। ফাইনাল সময়তে তার ভলিউম কত ছিল, সেটা আসছে কি 4/3 পাই স্মল আর এর কিউব। কিন্তু একটা ঘটনা দেখ, শুরুতে একটা ড্রপ ছিল, পরবর্তী সময়তে সেটা কতগুলো ড্রপ হয়ে গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি, দেখ 27খানা ড্রপ হয়ে গেছে। অর্থাৎ আমরা যেটা করতে পারবো, এই জায়গাটাতে আমরা একটা 27কে দিয়ে কিন্তু মাল্টিপ্লাই করে দেব। তাহলেতে আমাদের এখান থেকে যে ঘটনাটা চলে আসছে সেটা কীরকম আসছে দেখ তো, 4 3 পাই কেটে গেল। এখান থেকে যদি আমরা কিউব রুট করে দিই তাহলে ক্যাপিটাল আর এর ভ্যালু পেয়ে যাব কতখানি না 3 × r। হলো, তাহলে দেখ আমরা স্মল আর ইকুয়াল টু কত লিখতে পারছি, দেখ ক্যাপিটাল R/3। বোঝা গেল? এবারেতে আমাদের কাজ করতে হবে কি, যে প্রতিটি বিন্দুর বিভব কত করে হবে সেটাকে আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে দেখ প্রতিটি বিন্দুর বিভব সেটা বলতে গেলে আমরা কীরকমভাবে করছি, দেখ প্রতিটি বিন্দুর বিভব বলতে গেলে এখন আমাদের কাছে তাহলে কি ফর্মুলা চলে আসবে, নতুন যে বিভব আসবে সেই বিভবটা আসবে কতখানি, দেখ তোর ভি ড্যাস্ট ইকুয়াল টু আমরা কতখানি করতে পারবো, যে দেখ কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু স্মল আর, তাই তো? তাহলে দেখ এখানটাতে তোরা কাজ করবি কি, স্মল আর এর ভ্যালুটা ওখানটা থেকে বসিয়ে দিবি, বসিয়ে দিয়ে তোরা এখানটা থেকে অ্যান্সারটাকে করে দিতে পারবি। এখানটাতে তোদের কোনো অসুবিধা থাকারই কোনো কারণ নয়, আরামসে সেটাকে তোরা করে দিতে পারবি। আর বাকি জিনিসটা তো তোদের এখানটাতে তো আমাদের দেখিয়ে দেওয়াই আছে। তাহলে এই রকমভাবে তোদেরকে কিন্তু এই ঘটনাটাকে ডিল করে নিতে হবে। ওকে, তাহলে তোরা এটাকে একবার ক্যালকুলেশন করে দেখ কতখানি আসছে, যেটা আসবে সেটা তোরা এখানটাতে অ্যান্সারটাতে বসিয়ে দিবি। হলো, তাহলে দেখ এখানটা থেকে ভ্যালুটাকে বসিয়ে দিলে আমরা কতটা পেয়ে যেতাম দেখ তো। এখন এখানেতে 27খানা ড্রপে ভেঙে দেওয়া হয়েছিল, তাহলে এক একটা ড্রপের কাছে চার্জ কতখানি করে থাকবে, এখানেতে কিউটা আর কি তো কিউ থাকবে না, সেখানটাতে আমরা লিখে দেবো কত Q/27 ইন্টু 4 পাই এপসাইলন নট, স্মল আর এর জায়গায় বসিয়ে দিচ্ছি কত ক্যাপিটাল R/3। তাহলে এখানেতে 3টা উপরে চলে গেল, মানে 3টা উপরে চলে গেল বলতে আমরা এরকমভাবে বলবো, এটাকে 3 দিয়ে কাটলে কত আসছে 9, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কত দেখ 1/9 ইন্টু Q/4 পাই এপসাইলন নট r। দেখ এখানে তো এই ঘটনাটা ছিল, এখান থেকে আমাদের তাহলে ভি এর ভ্যালু কতখানি দিয়ে দেওয়া ছিল, এই ঘটনাটার ভ্যালু দেওয়া ছিল কতখানি 90, তাহলে এখান থেকেও এই ভ্যালুটাকে বসিয়ে দিই 1/9 ইন্টু 90, তাহলে সেখান থেকে অ্যান্সার পেয়ে যাব কত 10 ভোল্ট। অর্থাৎ দেখ এই যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটার সলিউশন কতখানি আসবে না 10 ভোল্ট। একটু বড় কোয়েশ্চেন কিন্তু ভালো কোয়েশ্চেন, সবাই এটাকে কিন্তু দেখে যাবি। এবারেতে পরের কোয়েশ্চেনে কি বলেছে দেখ, একটি সলিনয়েডের পাক সংখ্যা এবং দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার সাবেশাঙ্ক কত হবে। আচ্ছা, সলিনয়েডের সাবেশাঙ্ক তার ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। সলিনয়েডের সাবেশাঙ্কের ফর্মুলা কত আছে দেখ, μ0 n² a/l। ওকে, এখন কোয়েশ্চেনেতে কি বলে দিয়েছে দেখ, পাক সংখ্যার দ্বিগুণ করেছে, অর্থাৎ নতুন এটার সময় আমাদের কি লিখতে হবে, μ0, সরি আমি এটা মাথায় স্কোয়ার বসিয়ে দিয়েছি, তাহলে এখান থেকে দেখ n², এটাকে দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ পাক সংখ্যাকে দ্বিগুণ করা হয়েছে, তার মানে n এর জায়গাতে আমাদের কতখানি বসবে, ডবল বসালে আমরা কত বসাবো 4n² ইন্টু a। আর কি করা হয়েছে, দৈর্ঘ্যকেও দ্বিগুণ করা হয়েছে, তাহলে এখান থেকে এল এর জায়গায় কত বসবে 12, মানে এখান থেকে পাচ্ছি কত 2 ইন্টু μ n² a/l।
সেটা মানেই কত ছিল ক্যাপিটাল এল, মানে সেখান থেকে আমরা লিখতে পারছি কত 2 × L। তাহলে দেখ আমাদের এখান থেকে পাচ্ছি কি কগুণ হয়ে গেল, ডবল হয়ে গেল, তাই তাহলে আমরা এখান থেকে লিখে দিচ্ছি দ্বিগুণ হয়ে যাবে বলে গেল। তাহলে এই কোয়েশ্চেনটাকে কিন্তু আমরা এরকমভাবে সলভ করে নেব। বোঝা গেছে নিশ্চয়ই? পরের কোয়েশ্চেনে চল। কি বলা হয়েছে দেখ, শূন্যস্থানে কোনো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রের মধ্যে দশা পার্থক্য কত হয়। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমাদের কোথা থেকে এসছে না, নিশ্চয়ই বুঝতে পারছি এই কোয়েশ্চেনটা এসছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে। কোয়েশ্চেনটা এসছে, আমরা সবাই শিখেছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে ওয়েভ যদি এদিকে প্রোপাগেট হয়, ইলেকট্রিক ফিল্ড কোথায় কাজ করে, তার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে। অর্থাৎ এটা যদি ইলেকট্রিক ফিল্ড হয় সেটা ধর কোথায় ভাইব্রেট করে, ওয়াই অ্যাক্সিসে। সিমিলারলি আমরা শিখেছি কি তখন আমাদের জেড অ্যাক্সিস বরাবর কে ভাইব্রেট করতে থাকে না, জেড অ্যাক্সিস বরাবর ভাইব্রেট করতে থাকে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। ওকে, কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, দেখ যখন ইলেকট্রিক ফিল্ডের পিক হয় ঠিক একই সময়তে ম্যাগনেটিক ফিল্ডেরও পিক হয়। অর্থাৎ এটুকুনি কথা আমাদেরকে বুঝে দিতে হবে যে ইলেকট্রিক ফিল্ড বল বা ম্যাগনেটিক ফিল্ড বল বোথ পিক অর্থাৎ দুটো শীর্ষবিন্দুই একই সাথে অ্যাপিয়ার করে, উইল অ্যাপিয়ার অ্যাট সেম টাইম। ওকে, তাহলে যদি তারা একই সময়তে অ্যাপিয়ার করে নিশ্চয়ই আমরা বুঝবো তাদের মধ্যে যে দশা পার্থক্য হয়, ওকে, যাকে আমরা ইংরেজিতে বলি কি ফেজ ডিফারেন্স। সেই ফেজ ডিফারেন্সের ভ্যালুস কত থাকবে না 0 ডিগ্রি। ওকে, তাহলে এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা না আমাদের 0 ডিগ্রি। বোঝা গেল ঘটনাটা? পরের কোয়েশ্চেনে, পরের কোয়েশ্চেনে তো আমাদের কি বলেছে দেখ, কোনো মাধ্যম থেকে বায়ুতে আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে সংকট কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। ওই মাধ্যমে আলোর বেগ কত হবে? ওকে, তাহলে দেখ আমাদের এখান থেকে কি দিয়েছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ, তার ভ্যালু দিয়ে দিয়েছে কতখানি না 30 ডিগ্রি। আমরা সবাই শিখেছি কি দেখ সাইন সি ইকুয়াল টু কত হয় 1/μ। আবার দেখ আমরা সবাই জানি মিউ ইকুয়াল টু কত হয় c/v। তাহলে সেখান থেকে যদি ভ্যালুটা বসিয়ে দিই এটা পেয়ে যাব কত, এই ঘটনা। আমাকে বের করতে বলেছে কি ওই মাধ্যমে আলোর বেগ কত হবে, অর্থাৎ v ইকুয়াল টু সি। আচ্ছা, এই সিটা কিন্তু আলোর বেগ ইন্টু সাইন সি, এই সিটা হচ্ছে কিন্তু সংকট কোণের অ্যাঙ্গেল। তাহলে আলোর বেগ কত হয় আমরা সবাই শিখেছি, সেটাকে লিখতে পারবো কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সাইন সি অর্থাৎ সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির ভ্যালু কত হয় হাফ, অর্থাৎ সেখান থেকে আমরা পেয়ে যাব কত দেখ 1.5 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটার সঠিক অ্যান্সার চলে আসবে কোনটা না এই অঙ্কটা। বোঝা গেল ঘটনাটা? আমরা এরপরেতে পরের কোয়েশ্চেনটায় চলে যাব। এখানেতে কি বলা আছে দেখ, এখানেতে বলা আছে ইয়াংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষা জলের মধ্যে করলে পটির বেধ। ওকে, আচ্ছা পটির বেধ কত হবে? ওকে, তো আমাদের সবাই জানি কি যে পটির বেধ যেটাকে আমরা বিটা দিয়ে লিখি তার ভ্যালু কত হয় ল্যামডা ক্যাপিটাল টি বাই স্মল টি, তাই তো? তাহলে দেখ যদি আমি সেটাকে জলের মধ্যে করি সেটাকে আমাকে লিখতে হবে কত বিটা ড্যাশ, তার জায়গায় দেখ কত লিখবো ল্যামডা ড্যাশ ক্যাপিটাল টি বাই স্মল টি। ওকে, এখান থেকে আমরা সবাই জানি কি স্মল টি কি হয় না স্ক্রিন থেকে সোর্সের দূরত্ব, অর্থাৎ যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো থেকে যেখানেতে আমরা ইন্টারফারেন্সের প্যাটার্নটাকে লক্ষ্য করছি, অর্থাৎ ব্যতিচারের প্যাটার্নটাকে লক্ষ্য করছি তার দূরত্ব, মানে এখানে থেকে ক্যাপিটাল ডি কি হয় সোর্স টু স্ক্রিন ডিস্টেন্স। ওকে, স্মল ডি কি হয় না
যে দুটো সোর্স আছে সেই সোর্স দুটোর মধ্যে ডিস্টেন্স, মানে এখান থেকে সেটা থাকে কি ডিস্টেন্স বিটুইন দ্য সোর্স। এবারে দেখ এই দুটোর তো কোনো কিছু পরিবর্তন করা হয় না, তার মানে কি এই দুটো জিনিস সবসময়তেই কনস্ট্যান্ট। তাই আমরা লিখতে পারবো কি দেখ বিটা ড্যাশ বাই বিটা তার ভ্যালু কত থাকবে, ল্যামডা ড্যাশ বাই ল্যামডা, তাই তো। এবারেতে দেখ আমরা সবাই জানি যে কোনো অন্য কোনো মাধ্যমেতে ওয়েভ লেন্থের ভ্যালু কত হয়, তার ভ্যালু আমরা সবাই শিখেছি কত, ল্যামডা বাই মিউ। তাই আমরা এখান থেকে এটাকে লিখতে পারবো কত দেখ, ল্যামডা বাই মিউ ইন্টু ল্যামডা। তাহলে এখান থেকে আমরা পাবো কত, বিটা ড্যাশ ইকুয়াল টু কত পাবো, বিটা বাই মিউ। তাই দেখ জলের মধ্যে আমরা সবাই জানি যে মিউ এর মান কত হয়, মিউ এর মান হয় 4/3। তাহলে আমরা সেখান থেকে বলতে পারবো বিটা ড্যাশ তার ভ্যালু কত চলে আসবে, 3/4 ইন্টু মিউ। অর্থাৎ দেখ এখান থেকে সহজ 3/4 ইন্টু বিটা। তাহলে দেখ বায়ু মাধ্যমে তার কোটিবেদ ছিল বিটা, জলের মধ্যে তার বেদ হচ্ছে কত, 3/4 বিটা, অর্থাৎ সেটা কমে যাচ্ছে। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার কোনটা চলে আসবে, ইয়াং এর দ্বিরেখচিত্র পরীক্ষা জলের মধ্যে করলে আমাদের পটির বেদ কিন্তু কমে যায়। বোঝা গেল সিচুয়েশনটা? আচ্ছা, পরেরটা এটা দেখ তোদের কাছে একটা কাইন্ড অফ গিফট কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। আমরা সবাই জানি কি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে, আমাদের সবার জানা আছে কি E ইকুয়াল টু hc বাই ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত আসবে, তার মধ্যে আর কোনো কিছুই নতুন কথা রইল না, থাকবে কি hc বাই u। তাহলে এখান থেকে অ্যান্সারটাকে সহজেই এটাকে অ্যাটেম্প করে নিতে পারবি। পরের কোয়েশ্চেনে চল। পরের কোয়েশ্চেনটাতে তোদের কি বলেছে দেখ, পরের কোয়েশ্চেনে বলেছে বিশুদ্ধ রোধক বর্তনীতে গড় ক্ষমতা কত আসবে। এবার দেখ আমরা এসির ক্ষেত্রে সবাই শিখেছি অ্যাভারেজ পাওয়ার ইকুয়াল টু কত হয়, VRMS ইন্টু IRMS ইন্টু cos phi। ওকে, আচ্ছা এই যে cos phi আছে, এই cos phi কে আমরা বলি কি পাওয়ার ফ্যাক্টর। এবারে দেখ আমরা সবাই জানি যদি সেটা আমাদের বিশুদ্ধ রোধক বর্তনী হয় অর্থাৎ রেজিস্ট্যান্স হয়, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ফেজ ডিফারেন্স থাকে 0 ডিগ্রি। অর্থাৎ সেই সময়তে যে অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা চলে আসে সেটা আসে কত, VRMS IRMS ইন্টু cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির ভ্যালু কত, 1, অর্থাৎ সেখানেতে ভ্যালুটা কত আসবে, VRMS IRMS। ওকে, তাহলে দেখ এখানে অপশানগুলো কত আছে, 1, 0, হাফ, কোনোটাই হবে না, তার মানে এর অ্যান্সার কোনটা এসে যাবে, না। বোঝা গেল? তাহলে এটাকে আমরা কীরকমভাবে অ্যাটেম্প্ট করছি। কিন্তু এটাই যদি বলা থাকতো যে কোনো আমাদের একটা ক্যাপাসিটার আছে অর্থাৎ ধারক আছে বা কোনো একটা ইন্ডাক্টর আছে, সেই রকম সময়তে হলে কিন্তু তার ক্ষেত্রে ফাই এর ভ্যালু আসতো কিন্তু আমাদের 90 ডিগ্রি। তাহলে দেখ যদি আমাদের বলা থাকতো ফর ক্যাপাসিটার বা তোর বলা থাকতো কি দেখ ইন্ডাক্টর, সেই অবস্থায় আমরা সবাই জানতাম কি ফাই বা ফেজ ডিফারেন্স কতখানি হয়, 90 ডিগ্রি। অর্থাৎ আমরা পেতাম কত, cos phi ইকুয়াল টু 0। অর্থাৎ সেই সময়তে যে অ্যাভারেজ পাওয়ার পেতাম সেটার ভ্যালু আসতো কত না, VRMS IRMS ইন্টু cos phi, অর্থাৎ তার ভ্যালু আসতো কত, 0। সেই সময়তে তাহলে কিন্তু অ্যান্সারটা আমাদের শূন্য আসতো। কিন্তু এই কোয়েশ্চেনে আমাদের সেটা কার জানতে চেয়েছে, এই কোয়েশ্চেনে জানতে চেয়েছে বিশুদ্ধ রোধকের। তাহলে বিশুদ্ধ রোধক হলে কোনোটাই আসছে না, তাই আমরা এখানেতে অ্যান্সার কোনটাকে অ্যাটেম্প্ট করছি, যে নান অফ দিস, রাইট। আচ্ছা, পরের কোয়েশ্চেনে আসা যাক। পরের কোয়েশ্চেনে কি বলা হয়েছে, বোরের তত্ত্ব অনুযায়ী H2 পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধের অনুপাত কত হবে। দেখ বোর থিওরি অনুযায়ী আমরা সবাই কি শিখেছি, রেডিয়াসের ফর্মুলা কত হয়, n²a/z, তাই না। তাহলে দেখ আমাদের বলেছে কি প্রথম ও দ্বিতীয় কক্ষ, প্রথম পক্ষের ক্ষেত্রে কত থাকে, n = 1, দ্বিতীয় কক্ষের কত থাকে, n = 2। তাহলে ফার্স্ট অরবিটের ক্ষেত্রে আমরা সেখান থেকে বলতে পারবো কি n এর ভ্যালু 1 বসিয়ে দিলে তার ভ্যালু কত পাচ্ছি, a/z। আর সেকেন্ড অরবিটের ক্ষেত্রে n এর ভ্যালু 2 বসিয়ে দিলে সেটা পাচ্ছি কত, 4a/z।
তাহলে ব্যাসার্ধের অনুপাত অর্থাৎ R1:R2 তার ভ্যালু কত পাচ্ছি 1:4। তাহলে দেখ না এখানটা থেকে অ্যান্সার চলে আসছে কত 1:4, রাইট। এবারে দেখ এখানে তো বলেছে কি সমপ্রবাহকে অর্থাৎ ডিসি কারেন্টকে পরিবর্ত প্রবাহিতে রূপান্তরিত করে, অর্থাৎ এসিতে রূপান্তর করা হচ্ছে। অর্থাৎ ডিসিকে এসিতে রূপান্তর করার জন্য আমাদের কি যন্ত্র ব্যবহার করতে হয়? আমরা অ্যাকচুয়ালি ডিসিকে এসিতে রূপান্তর করার জন্য যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কি অল্টারনেটর, কিন্তু আমাদের সিলেবাসেতে অর্থাৎ ক্লাস 12-এর সিলেবাসে সেই সমস্ত কিছু নেই, কিন্তু সেখানেতে একটা টার্ম আছে কি অসিলেটর বা স্পন্দক বলে। তাহলে আমরা বলবো কি ডিসি থেকে এসিতে কনভার্ট করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি স্পন্দক। আচ্ছা, আর একটা কথা মাথায় রাখতে হবে, দেখ এসি থেকে যদি ডিসিতে কনভার্টের কথা বলি তাহলে সেখানটাতে আমাদের যেটা কাজ করে সেটা হয় কি না রেকটিফায়ার, যাকে আমরা বাংলায় বলি কি একমুখী কারক। তাহলে ডিসি থেকে এসি যেরকম কোয়েশ্চেনেতে পড়েছে ঠিক সেরকম যদি এসি থেকে ডিসি আসতো তার জন্য আমাদের কি লিখতে হতো না একমুখী কারক। হলো? তাহলে আমরা বুঝতে পেরেছি যে কখন কোন কোয়েশ্চেনটা আসতে পারে তো, এবং সেটাকে কিরকম ভাবে অ্যাটেম্প করে বেরিয়ে আসতে হবে। এবার দেখ আমাদের এখানেতে কথা আসছে এম অর্থাৎ অ্যামপ্লিটিউড মডুলেশন বা যাকে আমরা বলি কি বিস্তার বিমোচন, তার ক্ষেত্রে কোন জিনিসটা অপরিবর্তিত থাকে? দেখ আমরা সবাই জানি এম এর ক্ষেত্রে মডুলেশনটা কি হয় না ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড পরিবর্তন হয়। কার অনুযায়ী? না ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড পরিবর্তন হয় যে মডুলেটিং সিগন্যাল বা যে সিগন্যালটাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেব তার অ্যামপ্লিটিউড অনুযায়ী। অর্থাৎ এখানেতে এম এর ক্ষেত্রে আমরা বলবো কি যে বাহক তরঙ্গ বা ক্যারিয়ার, ওকে, এর অ্যামপ্লিটিউডকে আমরা কি বলি বিস্তার পরিবর্তন হয় কার অনুযায়ী? না মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী। মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড বা যাকে আমরা বলি কি বিস্তার অনুযায়ী। কিন্তু একটা জিনিস দেখ সেখানেতে কিন্তু বাহক তরঙ্গের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয় না, কিন্তু আমাদের সেখান থেকে মাথায় রাখতে হবে কিন্তু বাহকের কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে, ওকে। তাহলে দেখ এখানেতে কোন জিনিস অপরিবর্তিত থাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি আমাদের কম্পাঙ্ক। তাহলে দেখ এই কোয়েশ্চেনটাকে সহজেই কিন্তু তোরা পরীক্ষায় অ্যাটেম্প্ট করে আসতে পারবি। এবারে দেখ আমাদের পরের কোয়েশ্চেনটাতে কিসের কথা বলা হয়েছে, এগুলো হচ্ছে কি নিউমেরিক্যালস, অর্থাৎ তোর গাণিতিক যে সমস্ত কোয়েশ্চেনগুলো এসেছিল সেই গাণিতিক কোয়েশ্চেনগুলো আমাদের ইস্ট মিদনাপুর ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কোথায় কি এসেছিল সেটাকে আমরা দেখে নেব। এই রকম ধরনেরই কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, তাই গাণিতিক কোয়েশ্চেনগুলোকেও আমরা একবার আলোচনা করে দেখে নেব। তো চল আমরা একবার টিউনড থাক, বাকিটাও আমরা দেখে নেব। এখানেতে কি হয়েছে দেখ 100 ভোল্ট বিভব প্রভেদে ত্বরিত হয়ে একটি ইলেকট্রন তার গতির অভিমুখের লম্ব দিকে ক্রিয়াশীল এত প্রাবল্যের একটি সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে। ইলেকট্রনের পথের ব্যাসার্ধ নির্ণয় করে, ওকে। তাহলে দেখ আমাদের ইলেকট্রনটা এসছে কোথা থেকে? ইলেকট্রনটা এসছে হচ্ছে 100 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে। মানে দেখ যদি আমি সেটাকে 100 ভোল্ট বিভবের মধ্য দিয়ে পাঠাই, ওকে, তখন
সেই ইলেকট্রনটার ওয়ার্ক ডান কত আসবে দেখ, ই ইন্টু ভি, সরি আবার দেখ ওয়ার্ক ডান মানে আমরা কি জানি, ওয়ার্ক ডান মানে জানি হচ্ছে কি গতিশক্তির পরিবর্তন, অর্থাৎ হাফ এমপি স্কোয়ার। তাহলে দেখ এখান থেকে আমরা যেটা বের করতে পারবো ভেলোসিটি, সেই ভেলোসিটির ভ্যালুটা কত আসছে দেখ 2e ইন্টু ভি। এখানে বড় হাতের ভিটা কি না এই 100 ভোল্ট, কেননা বিভবকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, এখানেতে ভি বলতে আসছে কি দেখ 100 ভোল্ট। ওকে, বাই আমাদের এখান থেকে চলে আসবে কে না মাস অফ ইলেকট্রন। এবারেতে তোদের যেটা করতে হবে যে দেখ এটা একটা গতির অভিমুখে লম্ব দিকে ক্রিয়াশীল একটা প্রাবল্যের সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করেছে। এবার দেখ আমরা সবাই জানি যে সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করার পরেতে সেটা করে কি না একটা সার্কুলার পাথ ফলো করে, এবং সার্কুলার পাথ ফলো করার সময়তে যে তোর সেন্ট্রিফিউগাল ফোর্স অর্থাৎ অপবর্তন বল কাজ করে, সেই অপবর্তন বলকে আমাদের সাপোর্ট দেয় কে না অপবর্তন বলকে আমাদের সাপোর্ট দেয় হচ্ছে যে ম্যাগনেটিক ফোর্স, তাই তো? তাহলে আমাদের সেই যে ম্যাগনেটিক ফোর্স হয় সেই ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু কত থাকে না সেটার ভ্যালু থাকে হচ্ছে আমাদের কিউ ভিপি সাইন থিটা, লম্বভাবে প্রকাশ করেছে, তাহলে সেখান থেকে আমরা সেটাকে লিখবো কত কিউ ভিপি সাইন 90 ডিগ্রি। তাহলে দেখ সেখান থেকে আমাদের যদি রেডিয়াসের ভ্যালু বলে সেটার ভ্যালু কত চলে আসবে দেখ, একটা ভি তো এদিক থেকে কেটে যাচ্ছে, কিউ ভি বাই মানে সরি কিউ বি বাই এম ইন্টু ভি, রাইট? এবার দেখ ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু আমরা এখান থেকে ক্যালকুলেট করেছি, ভি এর ভ্যালু আমরা এখান থেকে ক্যালকুলেট করেছি কত দেখ √ওভার অফ এই কোয়ান্টিটিটা। তাহলে দেখ আমরা যদি এখান থেকে বসিয়ে দিই এই ঘটনাটাকে, কিউ মানেই হচ্ছে এখানে ইলেকট্রনের চার্জ, তাই সেটাকে আমি ই দিয়ে লিখে দিলাম, এখানটাতে রাখছি কত এম √ওভার 2ev বাই এম। তাহলে সেটাকেই আমি যদি রুটের ভেতরেতে পুরোটাকে ঘটনাটাকে ঢুকিয়ে দিই কত পাবো দেখ ইবি বাই 2me ইন্টু ভি। ওকে, তাহলে দেখ এখানে তো সমস্ত জিনিসের তোদের ভ্যালুস জানা আছে, বি সেই বি এর মান কত দেওয়া আছে কোয়েশ্চেনেতে দেখ, দেখ বি এর মান কত আছে 0.004 টেসলা। ই ইলেকট্রনের চার্জ, তার ভ্যালু সবাই জানিস 1.6 × 10⁻⁻19 কুলম। তারপরেতে কি আছে দেখ মাস অফ ইলেকট্রন, আমরা সবাই জানি মাস অফ ইলেকট্রন কত হয় 9.1 × 10⁻31 কেজি। আর কি দেখ ভি অর্থাৎ হচ্ছে কি বিভব প্রভেদ, তার ভ্যালু কোয়েশ্চেনেতেই প্রোভাইড করা আছে, সেটার ভ্যালু আছে কত 100 ভোল্ট। তাহলে এই ভ্যালুসগুলোকে তোরা এখানটাতে সাবস্টিটিউট করে দিবি, দিয়ে ক্যালকুলেটরেতে বসিয়ে তার অ্যান্সারটাকে বের করে দিবি। ওকে, সেই ক্যালকুলেশনটুকু আমি আর করছি না, সেটাকে তোরা কিন্তু করে দিস। আচ্ছা, এর পরের ঘটনাতে কি বলা হয়েছে দেখ, কোন পদার্থের কার্য আপেক্ষক হচ্ছে কত 4 ইলেকট্রন ভোল্ট, ওই পদার্থ থেকে ফোটো ইলেকট্রন নিঃসারণকারী আলোর সর্বোচ্চ ত্বরণ দৈর্ঘ্য কত আসবে, রাইট? এবার দেখ কার্য আপেক্ষককে আমরা কি দিয়ে লিখেছি ফাই দিয়ে লিখেছি, ফাই এর ভ্যালু আমরা কত শিখেছি দেখ hc বাই আমাদের ল্যামডা ম্যাক্সিমাম। তাহলে সেখান থেকে ল্যামডা ম্যাক্সের ভ্যালু কত চলে আসছে দেখ না hc বাই ফাই। এবার দেখ ফাইটা কিসে আছে, ফাইটা আসছে হচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্টে আছে, তাহলে hc এর ভ্যালু আমরা কত লিখবো 12400, তাই তো? আর ফাই এর ভ্যালুটা কত আছে 4 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমাদের এখান থেকে যে অ্যান্সারটা পাবো
এটা 12,400 ইলেকট্রন ভোল্ট ইন্টু অ্যাংস্ট্রম, তাহলে ইলেকট্রন ভোল্ট উড়ে যাবে, তাহলে এখানটা থেকে 4 দিয়ে কাটলে কত চলে আসছে দেখতো 43100 অ্যাংস্ট্রম। ওকে, তাহলে এখান থেকে আমরা কিন্তু এটার অ্যান্সার পেয়ে যাব হচ্ছে 3100 অ্যাংস্ট্রম। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের মান এই ফর্মুলার সাহায্যে আমরা এটাকে বের করে নেব। এরপরেতে কথা আসছে দেখ 0.4 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রন একটি ইলেকট্রন মাইক্রোস্কোপ থেকে প্রস্তুত করতে হলে কত বিভব প্রয়োগ করতে হবে। একদম ডাইরেক্ট সরাসরি কোয়েশ্চেন, মানে ফর্মুলার কোয়েশ্চেন এসে গেছে। তো আমি এটার ক্যালকুলেশন করব না, কিন্তু তোরা সেটাকে ক্যালকুলেশন করবি। ল্যামডা ইকুয়াল টু, তার ক্ষেত্রে তোদের ফর্মুলা আছে h/√2mE ইন্টু ভি। ওকে, তো এখানটা থেকে তোদের দেখ সমস্ত কিছুর ভ্যালু দিয়ে দেওয়া আছে। ল্যামডার ভ্যালু দেওয়া আছে কত দেখ 0.4 অ্যাংস্ট্রম। তাহলে 0.4 অ্যাংস্ট্রম মানে সেটাকে তোরা লিখবি কত 0.4 ইন্টু 10⁻⁻10 হলো। আচ্ছা 10 মিটার। আচ্ছা এইচ এর ভ্যালু আমরা সবাই কত জানি 6.6 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এম মাস অফ ইলেকট্রন 9.1 ইন্টু 10⁻31 কেজি। ই ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, রাইট। তাহলে আমাদের আর পড়ে রইল কোনটা, পড়ে রইল হচ্ছে ভি, অর্থাৎ ভি যেটার মান হচ্ছে কি আমাদের না বিভব প্রভেদ। তাহলে সমস্ত ভ্যালুসগুলোকে বসিয়ে ক্যালকুলেটরের সাহায্যে তোরা কিন্তু ভি এর মানটাকে বের করে দিস। আমি আর এর মধ্যে নিজেকে রাখছি না। সিম্পল কোয়েশ্চেন, একদম সিম্পলভাবে ফর্মুলা বেস, তোরা একটুখানি নিজেদেরকে অ্যাপ্লাই করে এটাকে করে দিস। আচ্ছা, পরের কথায় আছে কি দেখ, একটি কুণ্ডলীর যার ক্ষেত্রফল হচ্ছে 80 সেন্টিমিটার স্কোয়ার। কি কি দিয়েছে আমি নোট করি দেখ। এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া আছে কত 80 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এসআই ইউনিটিতে রাখি কত পাচ্ছি দেখ 80 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার। ওকে, একই প্রকারে 50টি পাক রয়েছে, অর্থাৎ নাম্বার অফ টার্ন ইকুয়াল টু হচ্ছে কত 50। একটি সুষম চৌম্বক ক্ষেত্রে 6 ইন্টু 10⁻³ টেসলা, অর্থাৎ বি এর ভ্যালু আসছে কত 6 ইন্টু 10⁻³ টেসলা, প্রতি মিনিটে 1800টি পূর্ণ আবর্তন সম্পন্ন করে। অর্থাৎ ওমেগা ইকুয়াল টু কত আছে দেখ 1800 পূর্ণ আবর্তন, অর্থাৎ 1800 রেভলিউশন পার মিনিট, প্রত্যেক মিনিটে বলা আছে। তাহলে দেখ সেখান থেকে আমাকে রেডিয়ান পার সেকেন্ড এসআই ইউনিট কনভার্ট করতে গেলে কি করতে হবে না 2π/60 রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করব। সেখান থেকে দেখ একটা জিরো বেরিয়ে যাবে, 6 দিয়ে কাটতে কত আসছে দেখ 6 3 18 0। তাহলে এখান থেকে পাচ্ছি কত 60π রেডিয়ান পার সেকেন্ড হলো। তাহলে এটা হয়ে গেল কি এই জিনিস দিয়েছে, দিয়ে আমাদেরকে বের করতে বলেছে কি যে তড়িৎচালক বলের মান নির্ণয় করা। ওকে, এবারেতে দেখ আমাদেরকে তাহলে বের করতে বলছে কি ইএমএফ এর ভ্যালুটা তোদেরকে বের করতে বলছে। আমরা সবাই শিখেছি কি দেখ ইএমএফ ইকুয়াল টু কত হয় এন ইন্টু d∅/dt, রাইট। এন সুষম চৌম্বক ক্ষেত্রে দেওয়া হয়েছে, তাহলে দেখ ফাই ইকুয়াল টু আমাদের কত থাকবে b.a। তাহলে দেখ সেখান থেকে আমরা লিখতে পারবো কত ddt অফ dA cos ওমেগা টি, রাইট। তাহলে সেখান থেকে যদি আমরা তার ডেরিভেটিভ করি তার ভ্যালুটা কত পেয়ে যাব দেখ dA n ওমেগা ইন্টু সাইন ওমেগা টি। তাহলে দেখ যে ইএমএফ পাবো সেই ইএমএফ এর মান যদি আমাদের বলি সেটা তো ডাইরেক্ট ভ্যালু বলতে পারবো না, তাহলে তার ম্যাক্সিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম ইএমএফ তার ভ্যালুটা আমরা লিখতে পারবো কত BA n ওমেগা। ওকে, তাহলে দেখ বি এর ভ্যালু এ এর ভ্যালু এন ওমেগা প্রত্যেকটাই দেওয়া আছে, ভ্যালুগুলোকে বসাবি, বসিয়ে মাল্টিপ্লিকেশন করে অ্যান্সার বের করে দিবি। এরপরেতে কি আছে দেখ একটি 10 মাইক্রোফ্যারাড ধারককে 110 ভোল্ট একটি উৎসের সাথে যুক্ত করা হলো।
তাহলে দেখ এখানটা থেকে আমাদের ক্যাপাসিটেন্সের ভ্যালু কত দিয়েছে, দেখ 10 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 10 × 10⁻⁻6 ফ্যারাড। ওকে, অর্থাৎ সেটাকে আমি সরাসরি লিখে দিই 10⁻⁵ ফ্যারাড। একটা উৎস যার ভ্যালু আসছে কত 110 ভোল্ট এবং তার কৌণিক বেগ হচ্ছে কত 50 সাইকেল। ওকে, অর্থাৎ যে আমাদের সোর্স দিয়েছে সেই সোর্সের ভ্যালু আসছে কত 110 ভোল্ট 50 হার্টজ। তবে ধারকটির মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এবং এর প্রতিবাধার মান কত আসবে। তাহলে দেখ এখান থেকে আমাকে বের করতে বলছে কি প্রতিবাধা। প্রতিবাধা বলতে আমরা কি শিখেছি না, প্রতিবাধা বলতে শিখেছি কি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালু কত হয় দেখ, আমরা সবাই জানি 1/ωc, রাইট। তাহলে দেখ ওমেগার ভ্যালু কত হয় দেখ 2πf × c। তাহলে দেখ 1/2π, f এর ভ্যালু কত আছে 50 হার্টজ, c এর ভ্যালু কত আছে 10⁻⁵। তাহলে দেখ সেখান থেকে 10⁻⁵টা উপরেতে চলে গেলে আমরা পেয়ে যাব কত 10⁵, মানে সেটাকে লিখতে পারবো কত দেখ 100 × 10⁻³ ডিভাইডেড বাই কত আসছে 2π × 50। তাহলে দেখ 50 আর 2 মিলিয়ে 100টা বাড়িয়ে যাবে, তাহলে সেখান থেকে আমরা পেতাম কত 1000/π, এত ওহম। তাহলে প্রতিবাধার মান পেয়ে যেতাম কত এত। এবারেতে আমাদের বলেছে কি এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তো তড়িৎ কীরকম প্রবাহিত হবে সেটার কথা আমাদের হচ্ছে খুবই সহজ জিনিস, সেটা আমরা সবাই জানি কি V = I × xc। তাহলে I এর ভ্যালু কত পাবো V/xc, V এর ভ্যালু কত দেওয়া আছে 110 ভোল্ট ডিভাইডেড বাই SC, মানে কত পাচ্ছি দেখ 1000/π, রাইট। তাহলে সেখান থেকে আমাদের পাইটা উপরেতে চলে গেলে কত আসছে π × 110 ডিভাইডেড বাই 1000। ওকে, এত অ্যাম্পিয়ার। তাহলে সিম্পলিফিকেশন করবি, করে এটা যা অ্যান্সার আসবে সেটাকেই তোরা পরীক্ষা অ্যান্সার হিসাবে তো চালিয়ে দিবি। পরের কোয়েশ্চেন, এখানেতে কি বলা হয়েছে দেখ, একটি পাতলা লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক হচ্ছে কত 1.5, অর্থাৎ আমাদের এখান থেকে বলে দেওয়া আছে কত মিউ = 1.5। কার মিউ না লেন্সের। ফোকাস দৈর্ঘ্য কত না 15 সেন্টিমিটার, কোথায় দেওয়া আছে না বায়ুতে। তাহলে আমরা দেখছি কি ফোকাল লেন্থ কোথায় না ইন এয়ার, তার ভ্যালু আছে কত দেখ 15 সেন্টিমিটার। তাহলে দেখ আমাদের সবার কাছে ফর্মুলা জানা আছে 1/ফোকাল লেন্থ, সেটা ইকুয়াল টু কত হয় দেখ মিউ - 1 উইদিন ব্র্যাকেট 1/r1 - 1/r2, রাইট। দেখ এটা বায়ুতে করছি, তাহলে আমাদের এখান থেকে এর জায়গাতে সাফিক্সে যাবে কত দেখ এয়ার, এখানতে মিউটা কার রেসপেক্টে বায়ুর রেসপেক্টে, তাহলে এখানটাতে যাবে কত a/μg। এটাই যদি আমাদের কি বলা হয়েছে না 4/3 প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমেতে রাখা হয়, তাহলে অন্য কোনো মাধ্যমেতে রাখছি, অন্য কোনো মাধ্যমেতে রাখলে আমাদের এখান থেকে পাবো কত যে এই যে ফোকাল লেন্থের এই গল্পটা আছে, অর্থাৎ 1/ফোকাল লেন্থ কোথায় না আদার যে মিডিয়ামটাতে রেখেছি সেখানটাতে আমাদের কি করতে হতো ওই মিডিয়ামের রেসপেক্টে। ওকে, তাহলে আদার মিডিয়ামের রেসপেক্টে এর এটা -1 ডিভাইডেড বাই কত পেতাম 1/r1 - 1/r2। তাহলে দেখ এই দুটোকে যদি আমি ডিভাইড করে দিই, তাহলে দেখ এটাকে নিয়ে এনে কোয়েশ্চেন 1 মানে ইকুয়েশন 1 ইকুয়েশন 2, আমি যদি করি কি দেখ 1 ডিভাইডেড বাই 2 করি, তাহলে আমরা সেখান থেকে কত পেতাম দেখ অন্য মাধ্যমে ফোকাল লেন্থ বাই বায়ু মাধ্যমে ফোকাল লেন্থ, সেটা ইকুয়াল টু আমাদের কত চলে আসছে দেখ আমি 1 ডিভাইডেড বাই 2 করেছি, মানে আমাদের এখানটাতে কত যাবে দেখ a/μg - 1 ডিভাইডেড বাই অন্য যে মাধ্যম μg - 1, মানে দেখ a/μg এর ভ্যালু কত আসবে μg বাই μa, মানে সেখান থেকে a/μg এর ভ্যালু কোয়েশ্চেনেই বলা আছে সেটা আসছে কত 1.5/1, এখানটাতে আসবে কত μg বাই μa, মানে আদার্স মাধ্যমের ভ্যালু কত আছে দেখ 4/3, তাহলে 4/3 ইন্টু -1, মানে দেখ এখান থেকে পাচ্ছি কোথায় ওপরটায় পাচ্ছি 0.5, নিচে কত পাচ্ছি দেখ 4.5 - 4/4,
মানে আমরা এখানটা থেকে পাচ্ছি কত দেখ 0.5 ইন্টু 4/0.5, তাহলে এটা কেটে গেলে আমরা এখান থেকে পাচ্ছি কত 4। তাহলে দেখ অন্য যে মাধ্যম সেখানটাতে ফোকাল লেন্থ কত পেয়ে যাব দেখ 4 ইন্টু বায়ু মাধ্যমে ফোকাল লেন্থ। বায়ু মাধ্যমে ফোকাল লেন্থ কত বলা ছিল 15 সেন্টিমিটার, তাহলে এখান থেকে লিখে দেবো কত 4 ইন্টু 15 সেন্টিমিটার, অর্থাৎ অ্যান্সারটা লিখে দেবো কত দেখ 60 সেন্টিমিটার। ওকে, তাহলে এই রকমভাবে আমরা করব কি যে অঙ্কগুলোকে সলভ করে দেব। তাহলে দেখ খুব স্মল একটা সেশনের মধ্যে তোদের কিন্তু আমি ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টের সমস্ত যা যা কোয়েশ্চেনগুলো এসছে অর্থাৎ নিউমেরিক্যাল কোয়েশ্চেন এবং তোর মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো আমি সলভ করে দিলাম। তোদের কিছু কিছু ক্যালকুলেশন ক্যালকুলেটারে বসিয়ে করিয়ে নিবি, কীরকমভাবে করতে হবে তার রাস্তা তোদেরকে দেখিয়ে দিলাম। তোরা আশা করব সমস্ত জিনিস নোট করে নিবি এবং ভালোভাবে তোদের পরীক্ষার তৈরি করবি। ওকে, আমরা কিছুদিনের মধ্যেই নেক্সট ভিডিও নিয়ে আসবো যেখানেতে পরবর্তী ডিস্ট্রিক্ট সম্বন্ধে তোদের সাথে আমি আলোচনা করব, অর্থাৎ পরবর্তী ডিস্ট্রিক্টেরও এমসিকিউ এবং আমরা করব কি তার যে নিউমেরিক্যালসগুলো আছে সেগুলোকে তোদের সাথে সলিউশন করে দেবো। ভালো থাকিস, পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিস। আশা করব তোদের ভিডিওটা ভালো লেগেছে, তোদের বন্ধুদের সাথে একটা লাইক শেয়ার করে দিস। চল বাই বাই।